আপনি শুনছেন আগাথা ক্রিস্টির বিখ্যাত উপন্যাস দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড। এখন এর শেষ পর্ব। নিজের ছোট বাগান। নিজের ছোট বাগানটির এক মনে পরিচর্যা করছিলেন মিসেস ব্র্যান্টি। কাজ শেষ করে পরিতৃপ্ত হয়ে উঠে দাঁড়াতেই দেখলেন বাগানের সীমানার বাইরে রাস্তার পাবলিক টেলিফোন বুথ থেকে বেরিয়ে আসছে জ্যাসন ও মেরিনার সেক্রেটারি এলা। তার লজের পাশ দিয়ে যাওয়ার সময় এলাকে ডেকে সুপ্রভাত জানালেন মিসেস ব্র্যান্টি। বেশ চমকে উঠল এলা। ও হ্যাঁ, সুপ্রভাত। আমি একটু ফোন করতে গিয়েছিলাম, আমাদের ফোনটা আবার বিকল হয়ে গেছে। সত্যি ব্যাপারটা খুব বিরক্তিকর। তোমরা যখনই দরকার হবে আমার ফোনটা ব্যবহার করতে পারো। ধন্যবাদ ধন্যবাদ বলেই হেঁচে ফেলল এলা। তোমার কি ফিভার হয়েছে নাকি? আমার কাছে ভালো ওষুধ আছে। না না, এটা প্রায়ই হয়। অ্যাটমাইজারের মধ্যে ওষুধ টেনে নিই আমি। ধন্যবাদ আপনাকে। চলে যাবার পথে আরো কয়েকবার হাঁচল সে। কয়েক মুহূর্ত ভাবলেন মিসেস ব্র্যান্টি, তারপর কৌতূহল দমন করতে না পেরে গসিংটন হলে ফোন করে জেনে নিলেন ওখানকার ফোন ঠিকই আছে। একান্তে কারোর সঙ্গে কথা বলার জন্য এসেছিল এলা, মিথ্যে কথা বলছে তাকে। বান্ধবী জেন মার্পেলকে সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে দিলেন কথাটা তিনি। কথা বলতে সব থেকে আগ্রহী বলে মনে হলো ডোনাল্ড ম্যাকলিনকে। এই সাংবাদিকটি সেদিন গসিংটন হলের পার্টিতে উপস্থিত ছিল। কেমন তদন্ত এগোচ্ছে ইন্সপেক্টর? আমার জন্য ছিটেফোঁটা কিছু খবর নিয়ে এসেছেন নাকি? এখন নয়, পরে হয়তো দিতেও পারি। এই ঠেকিয়ে রাখার অভ্যেসটা সব পুলিশ অফিসারের মজ্জাগত, তাই না চিফ ইন্সপেক্টর? আপনারা আমাদের কিছুতে খবর দিতে চান না। তা এখানে কি মনে করে এসছেন? তোমার কাছে এসছি। কি সর্বনাশ! আপনি কি মনে করেন আমি হিথার বেডকককে খুন করেছি, অথবা মেরিনা গ্রেগকে খুন করতে গিয়ে মিসেস বেডকককে খুন করে ফেলেছি? আমি ওরকম কিছু বলছি না। না, আপনি তা বলছেন না, কেননা আপনি সবসময় সঠিক থাকতে চান। ধরে নিলাম আমার সেদিন খুন করার সুযোগ ছিল, কিন্তু আমার মোটিভটা কি? আমি শুধু তোমার মুখ থেকে সেদিনের কথাটা শুনতে চাই। সে তো পুলিশকে আগেই বলেছি। ব্যাপারটা আমার কাছে বেশ অপমানজনক। আমার মতো একজন সাংবাদিকের নাকের ডগায় খুনটা হলো, অথচ আমি টেরই পেলাম না যে খুনটা কে করলো। আমি কেবল ওই মহিলাকে একটি চেয়ারে বসে খাবি খেতে খেতে মরে যেতে দেখলাম। আমার আরো দেখা, আরো জানা উচিত ছিল। তবে আমি নিশ্চিত যে বিষটা মেরিনাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে গ্লাসে মেশানো হয়েছিল, মিসেস বেডককের জন্য নয়। সে যাই হোক, তুমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলে তখন তোমার সঙ্গে কে কে ছিল? লন্ডনের মার্কস বেন্স তার ক্যামেরা নিয়ে উপস্থিত ছিল। তুমি তার সঙ্গে পরিচিত? হ্যাঁ, প্রায়ই এখানে ওখানে দেখা হয়ে যায়। বেশ বুদ্ধিমতী মেয়ে, তার পেশায় বেশ সাফল্য অর্জন করেছে। সিঁড়ির এমন জায়গায় ক্যামেরা রেখেছিল যেখান থেকে মেরিনার সঙ্গে প্রতিটি অতিথির সাক্ষাৎকারের ছবি তোলা যায়। লোলা ব্রিডস্টার আমার আগে আগে উঠছিলেন। আমি অবশ্য চুলের রং ও স্টাইল বদলে যাওয়ার কারণে প্রথমে ওকে চিনতে পারিনি। আচ্ছা, সেই সময় মেরিনার মধ্যে কি বিশেষ কোনো ভাবান্তর লক্ষ্য করেছিলে? আশ্চর্য, সত্যিই তো। আমার তো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মেরিনা এখনই মূর্ছা যাবেন। আপনি বললেন বলে মনে পড়ল। আচ্ছা, ধন্যবাদ। আমাকে আর কিছু বলার আছে তোমার? আর কি থাকতে পারে? আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি কোনো কথা খেতেও পারো। একটা কথা তাহলে বিশ্বাস করেন যে এই হত্যাকাণ্ডে আমার কোনো হাত নেই, তাই তো? এর জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ভেবে দেখুন, আমি হয়তো মেরিনার প্রথম স্বামী। লোকটা এতই অকিঞ্চিতকর ছিল যে
আমার নামই কেউ জানে না। তাহলে তুমি বোধহয় ব্রেক স্কুলে থাকার সময় বা ন্যাপি পরে থাকার সময়ই সেই বিয়েটা করেছিলে, কেননা সেটা অনেকদিন আগের ব্যাপার। আচ্ছা, চলি তাহলে, আমাকে এখনই ট্রেন ধরতে হবে। নিউ স্কটল্যান্ড ইয়ার্ডে টেবিলের সামনে বসেছিলেন ক্যাডক। সামনে স্তূপ করে রাখা কাগজগুলো দেখছিলেন। কাজ করতে করতে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন। লোলা বেডস্টার কোথায় উঠেছেন? স্যাভয় হোটেলে স্যার, স্যুটের নাম্বার 1800। উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আর মিস্টার ফেন? উনি ডরচেস্টারে আছেন, দোতলায়, 190 নম্বর ঘর। ঠিক আছে। স্যাভয় হোটেলে গিয়ে লোলা বেডস্টারের কাছ থেকে সাদর অভ্যর্থনা পেলেন ক্যাডক। মহিলা যে একসময় দারুণ সুন্দরী ছিলেন তা এখনো বোঝা যায়। মেরিনার মতো শান্তশ্রী নয়, খুবই চটকদার, কড়া প্রসাধন করার অভ্যেস আছে। স্থানীয় পুলিশের মতো আপনিও কি আবার একরাশ ভয়ঙ্কর প্রশ্ন করবেন নাকি? আশা করছি খুব ভয়ানক হবে না সেগুলি। আমার কিন্তু মনে হয় তাই হবে। তাছাড়া আমি সন্দেহ করছি খুব বড় রকমের একটা ভুল হয়ে গেছে এই ঘটনায়। আপনি কি সত্যিই তাই মনে করেন? নিশ্চয়ই। আপনি কি খবরের কাগজের মতো সত্যি মনে করেন মেরিনাকে কেউ খুন করতে চেয়েছিল? ওকে কেন কেউ খুন করতে চাইবে? সবাই তো ওকে খুব ভালোবাসে। আপনিও? আমি সবসময় মেরিনার প্রতি বন্ধু ভাবাপন্ন ছিলাম। সবসময় বলবেন না মিস ব্রিডস্টার। 11 বছর আগে আপনাদের মধ্যে কি একটা গন্ডগোল হয়েছিল না? সেটা ও কিছু নয়। তখন আমি খুবই উত্তেজিত হয়ে পড়েছিলাম অবশ্য। বর আর আমার মধ্যে সাংঘাতিক ঝগড়া হতো সে সময়। তখন আমরা কেউই ঠিক স্বাভাবিক ছিলাম না। মেরিনা ওর প্রেমে পড়ে গেল আর ওকে আমার সংসার থেকে সরিয়ে নিয়ে গেল। আপনি কি খুব বেশি আঘাত পেয়েছিলেন? হ্যাঁ, আমার তখন তাই মনে হয়েছিল। কিন্তু এখন কিন্তু মনে হয় আমার পক্ষে সেটা ভালোই হয়েছিল। আমি ছেলে মেয়েদের কথা ভেবে বেশি অস্থির হয়ে উঠেছিলাম। ওদের কোনো ঘর থাকবে না এটা আমি ভাবতেই পারছিলাম না। ওদের জন্যই বিয়েটা ভাঙতে চাইছিলাম না। আপনি সে সময় অনেক কথাই বলেছিলেন, তাই না? আপনি তো মেরিনাকে গুলি করে মেরে ফেলারও ভয় দেখিয়েছিলেন। দেখুন, ওরকম অবস্থায় অনেকেই অনেক কিছু বলে। তাই বলে এতদিন পরে এসে আমি মেরিনাকে খুন করব নাকি? আপনি জানেন, তারপরেই আমি আবার বিয়ে করেছি এবং সুখী হয়েছি। ওসব ইমোশন বেশি দিন টিকে থাকে না ইন্সপেক্টর। তাছাড়া আমাদের বক্তব্য কার্যকলাপ ওই ফিল্ম ম্যাগাজিনগুলোতে বেশ অতিরঞ্জিত করেই লেখা হয় জানবেন। এরপর ডরচেস্টারে গিয়ে মিস্টার ফেনের সঙ্গে দেখা করলেন চিফ ইন্সপেক্টর। তিনি জানালেন একসময় মেরিনার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল তার, তবে 4 বছর দেখা হয়নি তার সঙ্গে। সেদিন পার্টিতে অপ্রত্যাশিতভাবে তাকে দেখে খুবই খুশি হয়েছিল মেরিনা, আন্তরিকভাবেই স্বাগত জানিয়েছিল। এরপর তিনি বানিয়ে টেবিলের দিকে চলে যান। কাজেই মিসেস বেডককের মৃত্যুর কারণ বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শনের অভিজ্ঞতা নেই তার। এটা ঠিক, মেরিনা তাকে প্রত্যাখ্যান করে অন্য পুরুষকে বরণ করায় মানসিকভাবে আহত হয়েছিলেন তিনি, কিন্তু এই সব ব্যক্তিগত ব্যাপারে প্রতিশোধ নেওয়ার কথা মনে আসে না তার। এছাড়া আর কিছু বলার নেই তার। নোটবুকে লেখা শেষে নামটির দিকে আরেকবার তাকালেন ক্যাডক। ওই মহিলার ফোন নম্বরে বারবার ফোন করেও সাড়া পাওয়া যাচ্ছে না। মার্গারেট বেথসকে নিজেকেই ধরতে হবে। মার্গারেটকে পাওয়া গেল আউটডোরে বিজ্ঞাপনের ছবি তুলতে ব্যস্ত অবস্থায়। ইন্সপেক্টরের আগমনে সে কাজ গুটিয়ে তাকে নিজের অফিসে নিয়ে এলো। আপনার জন্য আমি কি করতে পারি বলুন, ডিটেকটিভ ইন্সপেক্টর ক্যাডক? গসিংটন হলের এই দুর্ঘটনার বিষয়ে যদি দয়া করে কিছু বলেন। শুনেছি আপনি সেদিন ওখানে উপস্থিত ছিলেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে ছবি তুলতে গিয়েছিলাম, মানে ওই কাজের জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে। হ্যাঁ, আমাকে কয়েকটি বিশেষ ধরনের ছবি তুলতে বলা হয়েছিল। এরকম কাজ আমি প্রায় করি, ফিল্ম স্টুডিওর জন্য অনেক ছবি তুলেছি, তবে সেদিন আমি মেলার কয়েকটা ছবি তুলেছিলাম। এরপর মেরিনা এবং জ্যাসন হ্যাডের সঙ্গে বিশিষ্ট অতিথিদের সাক্ষাৎকারের কয়েকটা ছবিও তুলেছি। বুঝতে পেরেছি, আপনি আপনার ক্যামেরাটা সিঁড়িতে বসিয়েছিলেন। কিছু সময়ের জন্য। ওখান থেকে আমি বেশ ভালো করে একটা অ্যাঙ্গেল পাচ্ছিলাম। নিচ থেকে যারা উঠে আসছিলেন তাদের ক্যামেরায় পাওয়া যাচ্ছিল, আবার পর মুহূর্তে ক্যামেরা ঘুরিয়ে তারা মেরিনার কাছে পৌঁছে গিয়ে আপ্যায়িত হচ্ছিলেন, এটাও ধরা যাচ্ছিল। মানে আমাকে খুব একটা নড়াচড়া করতে হচ্ছিল না আর কি। আপনি ওখান থেকে মেরিনাকে ভালোভাবে দেখতে পাচ্ছিলেন? খুব ভালোভাবে। আর জ্যাসন হ্যাডকে? না, সব সময় নয়। উনি খুবই ঘুরে বেড়াচ্ছিলেন, পানীয় এনে দিচ্ছিলেন, অতিথিদের একের সঙ্গে অন্যের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, এই ধরনের কাজ আর কি। আর আমি ওই মিসেস বেডককে পানীয় নিতে দেখিনি। আসলে কোনজন ছিলেন ওই ভদ্রমহিলা তাই আমি বুঝতে পারিনি। মেয়রের আসাটা মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, মেয়রকে মনে আছে আমার। তিনি তো সরকারি পোশাক পরেই এসেছিলেন, চেন টেন সমেত। তার ছবিও তুলেছি। প্রোফাইলটা বেশ নিষ্ঠুর। তার আগে মিস্টার এবং মিসেস বেডকক উঠেছিলেন। দুঃখিত, তাও আমার ওদের চেহারা মনে পড়ছে না। আপনি কি লক্ষ্য করেছিলেন মেরিনাকে একটা সময় অসুস্থ দেখাচ্ছিল বা তার মুখের ভাব অস্বাভাবিক হয়ে উঠেছিল? মার্গার বেথ সামনে ঝুঁকে পড়ে সিগারেট কেস থেকে একটা সিগারেট বের করে নিল, সেটাকে লাইটার দিয়ে জ্বালালো। যদিও প্রশ্নটার উত্তর দিল না, তবু ইন্সপেক্টর তাকে উত্তর দেবার জন্য কোনো চাপ দিলেন না। তিনি অপেক্ষা করতে লাগলেন। এমন সময় মেয়েটি হঠাৎই বলল, আমাকে এই কথা জিজ্ঞাসা করছেন কেন? কেননা এই প্রশ্নটার একটা বিশ্বাসযোগ্য উত্তর পাওয়া খুবই দরকার আমার। আমার উত্তরটা বিশ্বাসযোগ্য হবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমার মনে হয় মানুষের মুখের ভাব পরিবর্তন ক্যামেরার চোখ দিয়ে লক্ষ্য করা আপনার অভ্যেস আছে। কেননা আপনি বিশেষ কোনো মুহূর্তকে ক্যামেরাবন্দি করার অপেক্ষায় থাকেন। আপনি কি সেদিন সেরকম কিছু দেখেছিলেন? আরো কেউ ওটা দেখেছেন, তাই না? হ্যাঁ, একাধিক লোক, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করেছে। যেমন একজন বলেছে মেরিনাকে চমকে উঠতে দেখেছিলেন, আর একজন বলেছেন ও দৃষ্টিতে একটা অদ্ভুত শীতলতা জমাট বেঁধে উঠতে দেখা গিয়েছিল। ফ্রোজেন লুক। হ্যাঁ, একজন আবার বলেছেন সেই মুহূর্তে মেরিনাকে দেখে তার লেডি অফ স্যালেটের কথা মনে পড়ে গিয়েছিল। সেই যে দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড, দ্য ডুম হ্যাজ কাম আপন মি, ক্রাইড দ্য লেডি অফ স্যালেট। ওখানে কোনো আয়না ছিল না, তবে থাকলে হয়তো সেটা ফেটে যেত। এ কথা বলেই উঠে দাঁড়ালেন মার্গারেট। একটু অপেক্ষা করুন, বর্ণনা করার থেকেও ভালো জিনিস দেখাবো। অফিস ঘরের এক প্রান্তের পর্দা সরিয়ে ভেতরে ঢুকে গেল মার্গারেট। একটু পরেই বেরিয়ে এলো। দেখুন, দরকারের সময় আসল জিনিসটা খুঁজে পাওয়া যায় না, যদিও অবশেষে পেয়েছি। ক্যাডাকের কাছে এসে সে তাকে একটি ছবির প্রিন্ট দিল। ক্যাডাক দেখলেন মেরিনা গ্রেগের একটা চমৎকার ফটোগ্রাফ। যে মহিলাটির সঙ্গে তিনি করমর্দন করছেন ক্যামেরার দিকে পিছন ফিরে থাকায় তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মেরিনা এই মহিলার দিকে তাকিয়ে নেই। ক্যামেরার একটু বাঁ দিকে তাকিয়ে আছেন তিনি। মনে হচ্ছে সেদিকে কোনো কিছু দেখে তার এমন মানসিক প্রতিক্রিয়া হয়েছে যা অনুভূতির মাধ্যমে ফুটিয়ে তোলা অসাধ্য। মরণোন্মুখ একটি মানুষের চোখে একবার এরকমই দৃষ্টি দেখেছিলেন ক্যাডক। ছবিটাকে আমি রাখতে পারি? নিশ্চয়ই, এর নেগেটিভটা আমার কাছে আছে। এটা আপনি প্রেসে পাঠাননি কেন? এরকম একটি নাটকীয় ছবির জন্য যে কোনো কাগজ ভালো দাম দিতে রাজি হতো। যদি হঠাৎ কোনো মানুষের ভেতরটা দেখতে পাওয়া যায়
তার থেকে আর্থিক ফায়দা তুলতে লজ্জা করে না কি? মেরিনা গ্রেগকে ভালোভাবে জানতেন? না। আপনি তো স্টেটস থেকে এসেছেন, তাই না? আমি জন্মেছি ইংল্যান্ডে, ট্রেনিং নিয়েছি আমেরিকায়, তারপর এই বছর 3 হলো এখানে এসেছি। কোথায় ট্রেনিং নিয়েছেন? রেইনগার স্টুডিওতে। কিছুদিন অ্যান্ড্রু কুইল্পের সঙ্গে ছিলাম, ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনি 7 স্প্রিংসে থাকতেন, তাই না? আপনি তো আমার সম্বন্ধে অনেক কিছু জানেন দেখছি। আপনি তো একজন স্বনামখ্যাত ফটোগ্রাফার, আপনার সম্বন্ধে কাগজপত্রে তো অনেকবার বহু কিছুই লেখা হয়েছে। তা আপনি ইংল্যান্ডে এলেন কেন? ও, আমি এই দেশটাকে পছন্দ করি, এখানেই জন্মেছি। অবশ্য খুব ছোটবেলাতেই আমেরিকায় চলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে আপনি আমাকে আরো কিছু বলতে পারেন। আপনি কি বলতে চাইছেন? আপনি যা বলছেন তার চেয়ে অনেক ভালোভাবে মেরিনা গ্রেগকে আপনি চিনতেন। প্রমাণ করুন। আপনি কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন। না, আমি তা করছি না। আর এটা আমি প্রমাণ করতে পারি। আপনার 5 বছর বয়সে মেরিনা আপনাকে দত্তক নিয়েছিলেন। তার কাছে আপনি 4 বছর ছিলেন। এটা স্বীকার করছেন না কেন? ক্রোধে লাল হয়ে উঠল মার্গটের মুখ। উঠে দাঁড়ালো সে। ঠিক আছে, ঠিক আছে, এটা সত্যি। মেরিনা গ্রেগ আমাকে তার সঙ্গে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন। আমার মায়ের 8টি সন্তান ছিল। কোথাও কোনো বস্তিতে থাকতো সে। বোধহয় প্রায়ই চিত্রতারকাদের জীবনের দুঃখ দৈন্যের কথা জানিয়ে চিঠি লিখত। এরকম বহু লোকেই লিখে থাকে। নিজের সন্তান যাতে সব রকম সুখ সুবিধা পায় যা সে নিজে কখনো দিতে পারবে না, তার জন্য তাকে দত্তক নিতে অনুরোধ করে। পুরো ব্যাপারটাই আমার কাছে জঘন্য বলে মনে হয়। আপনারা 3 জন ছিলেন। 3টি শিশুকে ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দত্তক নেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি, রড ও অ্যাঙ্গাস। অ্যাঙ্গাস আমার চেয়ে বয়সে বড়। রড ছিল একেবারেই শিশু। আমরা খুব সুন্দর জীবনযাপন করছিলাম। সব রকমেরই সুখ সুবিধে ছিল। তার উপর মেরিনা ছিলেন আমাদের মা। আমাদের আদর করতেন, আমাদের নিয়ে ছবি তুলতেন। অসাধারণ সুন্দর সেন্টিমেন্টাল সব ছবি। কিন্তু তিনি সত্যিই বাচ্চা চেয়েছিলেন। সবটাই পাবলিসিটি স্টান্ট নয়, তাই না? হয়তো তাই। তিনি সন্তান চেয়েছিলেন, কিন্তু তিনি আমাদের চাননি। এটা একটা মহৎ অভিনয় মাত্র। আমার পরিবার, নিজের একটা পরিবার থাকা কতটা সুখময় এইসব দেখতে চেয়েছিলেন। আর ইজি তাকে এটা করতে দিত। তার একটু বোঝা উচিত ছিল। ইজি মানে, ইজ ইট রাইট? হ্যাঁ, মেরিনার 3য় বা 4র্থ স্বামী, আমি ঠিক ভুলে গেছি। উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। তিনি মেরিনাকে বুঝতেন এবং মাঝে মাঝে আমাদের জন্য চিন্তিতও হতেন। আমাদের প্রতি খুবই সদয় ছিলেন, কিন্তু কখনো আমাদের পিতা হবার ভান করতেন না। নিজের লেখা নিয়ে থাকতেই ভালোবাসতেন। আমার বিশ্বাস ভবিষ্যতে তাকে একজন শক্তিমান নাট্যকার হিসেবে গণ্য করা হবে। এই পুরো ব্যাপারটা কতদিন ধরে চলেছিল? যখন এই অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন মেরিনা? না, তা অবশ্য পুরোটা ঠিক নয়। তিনি যখন জানতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা, নিজের সন্তান পেতে চলেছেন, ততদিন পর্যন্ত। তারপর ওর কাছে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেল। আমাদের ভবিষ্যৎ শিক্ষা দীক্ষার জন্য অনুদানের ব্যবস্থা করে দিয়ে ফস্টার হোমে পাঠিয়ে দেওয়া হলো। কেউ বলতে পারবে না মেরিনা আমাদের জন্য ভালো ব্যবস্থা করে দেননি, কিন্তু সে আমাদের কখনো চায়নি। সে শুধু নিজের গর্ভজাত সন্তানকেই চেয়েছিল। এই জন্য তো তাকে দোষ দিতে পারা যায় না। নিজের সন্তান চাওয়ার জন্য দোষ দিচ্ছি না তো তাকে। কিন্তু আমাদের কথা কে ভেবেছিল? তিনি আমাদের নিজের বাবা মার কাছ থেকে নিয়ে এসেছিলেন, আমাদের নিজস্ব স্থান থেকে তুলে এনেছিলেন। আমার নিজের মা, কিন্তু তার নিজের সুবিধার জন্য আমাকে বিক্রি করে দেননি। ওই বোকা মহিলাটি আমার সুখ সুবিধার কথাই ভেবেছিলেন।
আমার শিক্ষা দীক্ষা, সমৃদ্ধিময় জীবনযাপন, এসবের কথা ভেবেছিলেন আমার পক্ষে সব থেকে ভালো জিনিসটাই দিচ্ছেন আমাকে। আমার পক্ষে ভালো যদি তিনি জানতেন। এখনো আপনার মনে তিক্ততা আছে? না, এখন আর নেই। পুরনো কথা বলা মানে সেই তিক্ত অতীতে ফিরে যাওয়া, তাই এরকম মনে হচ্ছে। মেরিনা শিশুটির কথা তখনই তোমরা জেনেছিলে? নিশ্চয়ই, সবাই জানতো। আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন মেরিনা তখন। আর শিশুটি জন্মালো জড়বুদ্ধি হয়ে। উপযুক্ত শিক্ষাই হয়েছে মেরিনার, তিনি আর আমাদের ফিরিয়ে নেননি। তাকে আপনি খুব ঘৃণা করেন। কেন করব না? কোনো মানুষের প্রতি যতখানি অবিচার করা যায় তাই করেছেন উনি। প্রথমে আমাদের বুঝতে দিলেন যে আমাদের তিনি চান, ভালোবাসেন। তারপরে জানা গেল ওই সবটাই তার মুখোশ, প্রবঞ্চনা। তোমার ওই দুটো ভাইয়ের কি হলো? আমরা তারপরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। রড মিক্স ওয়েস্টের কোথাও চাষবাস করছে। তার স্বভাবটাই খুব আনন্দময়, বরাবরই তাই ছিল। অ্যাঙ্গাস এখন কোথায় আছে আমি জানি না। মেরিনা কি সেদিন আপনাকে দেখে আশ্চর্য হয়েছিলেন, নাকি আপনাকে খুশি করার জন্য ফটোগ্রাফার হিসেবে আপনাকে ডেকেছিলেন? আরে, উনি তো এসব ব্যবস্থাপনার কথা কিছুই জানতেন না। আমি তাকে দেখতে চেয়েছিলাম, তাই একটু চেষ্টা করেছিলাম কাজটা পাওয়ার জন্য। দেখতে চেয়েছিলাম এখন মেরিনাকে দেখতে কেমন হয়েছে। তারপর কি হলো? উনি আমাকে চিনতেই পারলেন না। জানেন, 5 বছর বয়স থেকে 9 বছর বয়স পর্যন্ত আমি ওর সঙ্গে ছিলুম, তবু আমাকে একটুও চিনতে পারলেন না। আপনি তাকে আপনার পরিচয় দেননি? না, সেটা আমি কোনোদিনই করব না। আপনি কি মেরিনাকে হত্যা করতে চেয়েছিলেন, মিস বেটস? হেসে উঠল মেয়েটি। কি হাস্যকর প্রশ্ন করছেন ইন্সপেক্টর, কিন্তু আমার মনে হয় এটা আপনার কাজেরই অঙ্গ। না, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি আমি ওকে হত্যা করতে চেষ্টা করিনি। কিন্তু ওকে কে হত্যা করতে চায় সে বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? না না, এই বিষয়ে কোনো নির্দিষ্ট ধারণা আমার নেই। যে কেউই হতে পারে। গুড বাই চিফ ইন্সপেক্টর, আমার সত্যি আর কিচ্ছু বলার নেই। 16 নম্বর আবরে রোডের তরুণী মিসেস বেকার তার স্বামীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। প্রাতরাশ তৈরি করে 2টি প্লেটে সাজালেন মিসেস বেকার ওরফে চেরি। মিক্সড গ্রিল এর গন্ধ পেয়ে সচকিত হলো তার স্বামী জিম বেকার। কি ব্যাপার চেরি, স্পেশাল খাবার? আজকে আমার জন্মদিন নাকি, না অন্য কিছু? তোমার বেশি করে পুষ্টিকর খাওয়া উচিত। কে বলেছে? মিস মার্পল। যদিও আমার মনে হয় ওনার নিজেরই আর একটু পুষ্টিকর খাওয়া দরকার। ওই বুড়ি মিস নাইট কেবল ওকে কার্বোহাইড্রেট খাইয়ে রাখে। ইনভ্যালিডদের জন্য এটাই তো ঠিক পথ্য। উনি মোটেই ইনভ্যালিড নন, একটু বুড়ো হয়েছেন মাত্র। আর ওই মিস নাইট কেবল আমাকে কিভাবে কাজ করতে হয় তা শেখাতে চেষ্টা করে। এমনকি রান্না নিয়েও জ্ঞান দিতে আসে, জানো? এই ব্যাপারটা অন্তত আমি ওর চেয়ে ভালো জানি। নিশ্চয়ই, রান্নায় তোমায় কেউ হারাতে পারবে না চেরি। তা তোমার মিস মার্পল হঠাৎ আমার খাবার দাবারের কথা বললেন কেন? যখন ওর বাড়িতে কল সারাই করার কাজে গিয়েছিলাম আমাকে দেখে কি দুর্বল মনে হয়েছিল ওর? হেসে উঠল চেরি। না না, উনি আমাকে বললেন তোমার স্বামী খুবই সুপুরুষ। তুমি কি তা মনে করো না? আরে শোনোই না, বললেন ওকে তুমি ভালো ভালো রান্না করে পেট ভরে খাওয়াবে। পুরুষ মানুষদের এটা খুব দরকার। বাজার থেকে টিন ফুড বা রেডিমেড যাই পাবে কিনে এনে গরম করে খেতে দিও। অবশ্য আমি সেরকম খুব কমই করি। আমার জন্য সেরকম করা তোমার পক্ষে সম্ভব নয়। ওগুলোর স্বাদ আমার ভালো লাগে না।
তোমার ওই খেলনা জাহাজ তৈরি ছেড়ে খাবারের দিকে মন দাও দেখি। আর শোনো, খেলনা তৈরির ওই কিটটা তুমি তোমার ভাগ্নে মাইকেলের জন্য কিনেছো বলে আমাকে ভোলাতে এসো না। ওটা তুমি নিজে খেলবে বলেই কিনেছো। মাইকেলের এখনো এটা নিয়ে খেলার বয়স হয়নি চেরি, সলজ্জভাবে বলল জিম। তার মানে তুমি পুরো সন্ধেটা এটা নিয়েই কাটাবে? কিছু গান শুনলে হতো না? যে নতুন রেকর্ডটার কথা বলছিলে, সেটা কি এনেছো? হ্যাঁ, ওই তো। ওই রেকর্ডগুলো ফুল ভলিউমে না শুনলে পুরো মজাটা পাওয়া যায় না, কিন্তু তার তো উপায় নেই। এখনই পাশের ফ্ল্যাটের মহিলা দেওয়ালে আওয়াজ করে শব্দ কমাতে বলবেন। ধুর, এভাবে কি থাকা যায়? ওই রেকর্ডগুলো আস্তে শোনার কোনো মানেই হয় না, সবাই সেটা জানে। আর ওর বিড়ালটা যে যখন তখন আমাদের বাড়িতে ঢুকে পড়ে, বাগানে গর্ত করে, তখন। সত্যি জিম, প্রথমে বাড়িটা পছন্দ হলেও এখন আমার আর একটুও ভালো লাগছে না, শুধু ওই কুচুটে প্রতিবেশীর জন্য। একটুও প্রাইভেসি নেই এখানে। ট্রেটা একটু সরিয়ে নেয় চেরি। এগুলো ঠিক মতো বিছিয়েও রাখতে পারছি না। তুমি আছো তোমার খেলনা নিয়ে, গান শোনার উপায় নেই। আমি বরং গ্ল্যাসি ডিকসনের কাছ থেকে ঘুরে আসি, একটা প্যাটার্ন আনবো ওর কাছ থেকে। ঠিক আছে ডার্লিং। নতুন ড্রেস তৈরি করতে ব্যস্ত ছিল গ্লাসিড। বান্ধবীকে দেখে উঠে দাঁড়ালো। ফিল্ম স্টুডিওর ক্যান্টিনে কাজ করে সে। স্টুডিওতে আজ নতুন কিছু খবর শুনলে নাকি গ্লাসিড? মেরিনা গ্রে কাল এসেছিল স্টুডিওতে। উফ, যা চেঁচামেচি করছিল না! কি নিয়ে চেঁচামেচি? আরে একটাই পট থেকে সবাইকে কফি দেওয়া হয়েছিল, অথচ মেরিনা একটু চুমুক দিয়েই বলল তার সন্দেহ হচ্ছে কফিতে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। তারপর কি হলো? মিস্টার হার্ট সবাইকে শান্ত করলেন। সত্যি, এ ব্যাপারে ওর তুলনা হয় না। মেরিনার কফিটা সিল্কে ঢেলে ফেলে দিলেন। কাজটা খুব হয়েছে। তার মানে কোন কাজটা? ওই যে কফিটা ফেলে দিলেন কেন? যদি সত্যি ওর মধ্যে কিছু মেশানো থাকে সেটা তো আর জানা যাবে না। তোমার কি মনে হয় সত্যি কফিতে বিষ ছিল? সেদিন পার্টিতে ওর গ্লাসই তো বিষ মেশানো ছিল। একবার ব্যর্থ হয়েছে খুনি, আবারও তো চেষ্টা করতেই পারে। সেদিন মেরিনা তার চেয়ার থেকে উঠে যাবার পরক্ষণেই ওপর থেকে মার্বেলের একটা মূর্তি ওই চেয়ারের ওপর পড়ে। চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মেরিনা ওখানে থাকলে কি হতো বলো তো? আমি ভাবছি স্টুডিওর কাজটা ছেড়ে দেব। সে কি? কেন? আরে মেরিনাকে মারতে গিয়ে খুনি একবার ভুল করে মিসেস বেডকককে মেরেছে, পরের বার যদি ভুল করে আমাকে মেরে ফেলে। কথাটা ভাববার মতো বটে। জানো চেরি, সেদিন তো আমি ওই পার্টিতে সাহায্য করতে গিয়েছিলাম, মেরিনার কাছেই ছিলাম। যখন মিসেস বেডকক মারা গেলেন? না না, যখন ওর হাতের পানির পাত্রটা পড়ে গেল। ওটা ইচ্ছে করে করেছিল, আমি স্পষ্ট দেখেছি। ভদ্রমহিলা কি সুন্দর করে একটা ড্রেস পরেছিলেন, একদম নতুন। সেটাকে ওভাবে নষ্ট করে? আমি যদি ওরকম ড্রেস পেতাম। সে যাই হোক, ওই মজার ঘটনাটা, মানে ইচ্ছে করে গ্লাস ফেলার ঘটনাটা, ওদের বাটলার গিসিপিকে নিশ্চয়ই বলবো। ওই ইতালিয়ান বাটলারটা? ওকে কেন? আরে কিছু একটা কথা বলা যাবে তো ওর সঙ্গে। কি সুন্দর দেখতে না, আর কেমন অভিজাত চালচলন, তাই না? ইতালিয়ানদের চক্করে পড়ে যেও না গ্লাসিড, তোমাকে সাবধান করে দিচ্ছি। আমি ওকে শুধু কথাটা বলবো আর জিজ্ঞাসা করব এই ব্যাপারে আমার কি করা উচিত। তোমার ইচ্ছে। যাই হোক, প্যাটার্নটা দাও, ওই ভোগেরটা। চলি গ্লাসিড, বাই। বাই চেরি।
ডক্টর হেডাক মিস মার্পেলকে উলের জট ছাড়াতে দেখে মৃদু হাসলেন। খুনের রহস্যটাও কি সমাধান করে ফেলেছেন মিস মার্পেল? আমার ব্রেনটা আর আগের মতো কার্যকরী নেই ডক্টর, ওটারও বয়স হয়েছে। আমাকে বোকা বানানো যাবে না জেন মার্পেল, আপনাকে আমি আজ থেকে চিনছি না। সত্যি বুঝতে পারছি না গ্লাসে বিষটা মেশালো কি করে। কোনো আইড্রপের মধ্যে দিয়ে বিষটা এনেছিল হয়তো। তা সেটা দেওয়ার সময় কেউ দেখতে পাবে না, এতটা নিশ্চিত হলো কি করে? 20 জনের মধ্যে একজন অন্তত দেখেছে, কিন্তু সে কথাটা কাউকে বলেনি। কেন বলেনি বলে মনে হয়? হয়তো এ ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারেনি, অথবা এইসব চিত্র তারকারা যখন তখন পানীয়ের সঙ্গে নানা রকম ওষুধ মিশিয়ে খায় শুনেছি, সেরকমই একজন কেউ এটা করেছে বলে যে দেখেছে তার কোনো সন্দেহ হয়নি। এছাড়া আর কি হতে পারে? সেটাই সবচেয়ে দুশ্চিন্তার। হয়তো যে দেখেছে সে হত্যাকারীকে ব্ল্যাকমেইল করার জন্য চুপ করে আছে, অথবা এতক্ষণে করতে শুরু করে দিয়েছে। এ ব্যাপারটা ভাবতেই কেমন আশঙ্কা হচ্ছে আমার। সেক্ষেত্রেও তো আরো খুন হওয়ার সম্ভাবনা থেকে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেরকম যেন আর না হয়। রিসিভারটা নামিয়ে রেখে নিজের মনেই হাসল এলা। খুব ভয় পাইয়ে দেওয়া গেছে। চিফ ইন্সপেক্টর নিজেকে যতই চালাক মনে করুক না কেন, এলার মনের কথা বার করা তার কর্ম নয়। টেলিফোনে খুব ভয় পাইয়ে দেওয়া গেছে খুনিকে। এবার দেখা যাক কি হয়। কিন্তু এই হে ফিভারটা বড় জ্বালাচ্ছে। অফিসে আসতে জ্যাসনের গম্ভীর মুখ দেখে বিস্মিত হলো এলা। কি হয়েছে কি? ওই কফি যেটা মেরিনার কাপে ছিল, সেটা পরীক্ষা করে আর্সেনিক পাওয়া গেছে। কিন্তু ওটা তো তুমি ফেলে দিয়েছিলে। না, কাউকে না জানিয়ে একটুখানি পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। তাহলে তো মেরিনা ঠিকই বলেছিল, কফিটা ওর বেশি তেতো লেগেছিল। না 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 না, ঠিক বলেনি। আর্সেনিকের কোনো স্বাদ নেই, কিন্তু ওর ইনস্টিংক্ট ঠিকই সাড়া দিয়েছিল। আর আমরা ভেবেছিলাম ও শুধু শুধু হিস্টোরিক্যাল হচ্ছে। ও তো হিস্টোরিক্যালসই। চোখের সামনে একটা মৃত্যু দেখেছে, একটার পর একটা ভয় দেখানো চিঠি আসছে, না হয়ে উপায় কি? আজ কি এরকম কোনো চিঠি এসেছে? না। কে যে এসব করছে? অবশ্য জানলা দিয়ে যে কেউ বাইরে থেকে চিঠি ফেলে দিতে পারে। দেখি এ বিষয়ে আর কি সতর্কতা নেওয়া যায়। আচ্ছা, কাজের লোকেদের কাউকে যদি টাকার লোভ দেখিয়ে মেরিনার খাবারে বিষ দিতে বলে? গিসিপি যদিও আমাদের সঙ্গে বেশ কিছুদিন আছে, তবু টাকার ব্যাপারে ওকে কিন্তু একদম বিশ্বাস করা যায় না। এভাবে উল্টোপাল্টা সন্দেহ করে কেন নিজেকে কষ্ট দিচ্ছ জ্যাসন? সুখ কি চিরদিন মেরিনার কাছে অধরাই রয়ে যাবে এলা? এখানে প্রথম এসে কত আনন্দ পেয়েছিল তুমি তো জানো। খুব নিশ্চিন্ত হয়েছিলাম আমি। হঠাৎই বিনা মেঘে বজ্রপাত। তুমি কি বিশ্বাস করেছিলে মেরিনা এখানে এসে চিরদিনের মতো সুখী হয়ে যাবে? হাসল জ্যাসন। না, তা ভাবিনি। মেরিনাকে অনেকদিন ধরে চিনি তো। ভেবেছিলাম বছর দুইও যদি এখানে শান্তিতে থাকতে পারে, হয়তো ওর আত্মবিশ্বাস বাড়বে, নতুবা এক মেরিনার জন্ম হবে। যখন খুশি থাকে মেরিনাকে ঠিক শিশুর মতো মনে হয়। সেই খুশিটুকু আমি দেখতে চেয়েছিলাম এলা।
জীবনটা যে গোলাপের সজ্জা নয় তা তো তুমি ভালো করেই জানো জ্যাসন। যাই হোক, তোমাকে জানিয়ে রাখি, গিসিপি আজ লন্ডনে গেছে। ওর কোনো আত্মীয় নাকি মোহে অঞ্চলে থাকে, সে অসুস্থ হয়ে পড়েছে, তাকেই দেখতে গেছে। আজ রাতেই ফিরবে। মেরিনার সঙ্গে দেখা করে অনুমতি নিয়ে গেছে। ঠিক আছে। এই হাঁচিটা কিছুতেই কমাতে পারছি না, অ্যাটমাইজারের সাহায্য নিতেই হবে। আমি চলি জ্যাসন। ক্ষুব্ধ মন নিয়ে নিজের ঘরে ফিরে এলো এলা। মেরিনা মেরিনা মেরিনা, এছাড়া অন্য কোনো চিন্তা কি আসতে নেই জ্যাসনের মনে? অ্যাটমাইজার প্রথমবার স্প্রে করার সঙ্গে সঙ্গেই অবশ হয়ে গেল তার সমস্ত শরীর। তেতো অ্যালমন্ড বাদামের গন্ধে ভরে গেল ঘর। স্থানীয় ইন্সপেক্টর কর্নিশ খবর পেলেন লোলা বিডস্টার, মিস্টার ফেন এবং মার্ক বেসন তিনজনেই আজ নিজস্ব কাজে শহরের বাইরে গেছেন। গিসিপিও নাকি সকালে লন্ডনে চলে গেছে। অবশ্য তার গতিবিধির উপর নজর রাখার জন্য পুলিশের লোক নিয়োগ করা হয়েছে। এলার অ্যাটমাইজারে সায়োনাইড ঢেলে দেওয়ার কাজটা করা গিসিপির পক্ষে খুবই সহজসাধ্য ছিল। মধ্যরাত্রিরও পরে গ্যাসিংটন হলে ফিরল গিসিপি। সেন্ট মেরি মিডে আসার ট্রেনটা ধরতে পারেনি সে, তাই মার্কেট বেসিং থেকে ট্যাক্সি নিয়ে আসতে হয়েছে। মনটা খুব খুশি আছে তার। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হলে যাবার শর্টকাট রাস্তাটা ধরল সে। বাড়ির পেছনের দরজাটা নিজের চাবি দিয়ে খুলল সে। বাড়িটা অন্ধকার নিস্তব্ধতায় ভরা। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল গিসিপি। নিজের আরামদায়ক ঘরটিতে যাবার জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় এক ঝলক ঠান্ডা হাওয়া লাগলো তার গায়ে। বোধহয় কোথাও কোনো জানলা খোলা আছে। এখন সেসব দেখার দরকার নেই। নিজের ঘরের দরজায় পৌঁছে চাবি বের করল গিসিপি। চাবি ঘুরিয়ে দরজাটা ঠেলে ঘরে ঢোকার সময় সে অনুভব করল তার ঘাড়ের উপর একটা কঠিন জিনিসের স্পর্শ। ট্রিগারে দুবার চাপ পড়ল। সামনের দিকে ঢলে পড়ল গিসিপি। নিচের ঘরে পরিচারিকা রিয়াঙ্কার ঘুম ভেঙে গেল হঠাৎ। গুলির শব্দ হলো কি কোথাও? কিছুক্ষণ চুপ করে অপেক্ষা করল সে। বোধহয় স্বপ্ন দেখছে সে। পরক্ষণে আবার তলিয়ে গেল অতল নিদ্রায়। হাঁপাতে হাঁপাতে এসে ঢুকলেন মিস নাইট। মিস মার্পলকে দেখে বলে উঠলেন, কি সাংঘাতিক ঘটনা! আবার কিছু ঘটেছে নাকি? আমি আপনাকে বলতে চাই না ডিয়ার, এতে মানসিক আঘাত পেতে পারেন আপনি। আপনি না বললে অন্য কেউ বলবে। তা অবশ্য খুবই সম্ভব। সবাই এত বেশি কথা বলে আজকাল। কি ঘটেছে? ওই ইতালিয়ান বাটলারকে গত রাত্রে কেউ গুলি করে খুন করেছে। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। সে কিছু দেখেছিল বা জেনেছিল এবং সে বিষয়ে মুখ খুলেছিল। আপনি কি আগে থেকে এসব আন্দাজ করতে পেরেছিলেন নাকি? কি আশ্চর্য! কেন খুন করা হলো তাকে? সম্ভবত খুনিকে ব্ল্যাকমেইল করতে গিয়েছিল। ওরা বলছিল গত রাত্রে নাকি লন্ডনে গিয়েছিল। ইন্টারেস্টিং। বাইরে ভ্যাকুয়াম ক্লিনারের শব্দের সঙ্গে গানের সুর শোনা যেতে মিস মার্পল বুঝতে পারলেন চেরি বেকার এসে গেছে। ডাকলেন তাকে, চেরি, আসবে একবার। কি বলছেন ম্যাডাম? গসিংটন হলের বাটলার গিসিপি গত রাতে খুন হয়েছে, শুনেছ তুমি? কে বলল আপনাকে? মিসেস নাইট বাজার থেকে শুনে এসেছেন। তা এখানে আসার পথে আমার তো কারোর সঙ্গে দেখা হয়নি, তাই খবরটা শুনতে পাইনি। কে খুন করলো ওকে? জানা যায়নি। কাল সকালে নাকি ও লন্ডনে গিয়েছিল, রাতে ফিরেই খুন হয়েছে। লন্ডনে গিয়েছিল? তা গ্ল্যাডিস কি ওর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল তার আগে? কি জানি। গ্ল্যাডিস আমার বন্ধুর মতো, আমাদের বাড়ি কাছাকাছি থাকে।
স্টুডিওর ক্যান্টিনে কাজ করে। সে কেন বাটলারের সঙ্গে দেখা করতে চাইছে? সেদিন পার্টিতে উপস্থিত ছিল তো, তা একটা নাকি মজার জিনিস দেখেছে। মিসেস বেটককের হাতের গ্লাসটা পড়ে যাওয়া নাকি ইচ্ছাকৃত। সেটা বলবে বাটলারকে। আসলে ওসব একটা বাহানা, জানেন। ওই গিসিপিকে দেখে মুগ্ধ হয়ে গেছে, একটু ঘনিষ্ঠতা করতে চায় আর কি। মিস নাইটকে জানিয়ে দিলেন জেন মার্পেল যে তিনি একটু একা থাকতে চান। একটু ভাবতে হবে তাকে। ঠিক কি দেখেছিল গ্ল্যাডিস? কে ইচ্ছাকৃতভাবে পানীয়টা ফেলেছিল? মিসেস বেটকক? কিন্তু কেন? মনে মনে অস্থির হয়ে উঠলেন মিস মার্পেল। কিছু একটা করতেই হবে। একা বাইরে যাওয়া নিষেধ, কিন্তু সেটা অমান্য করতেই হবে এবার। সুদর্শন আমেরিকান যুবকটি এই রাস্তায় ঠিকানা খুঁজতে গিয়ে বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিল। রাস্তায় পাকা চুলের এক ভদ্রমহিলাকে দেখে সে এগিয়ে এলো। মাফ করবেন ম্যাডাম, আপনি কি বলতে পারেন ব্লেনহেম ক্লোজটা কোথায়? এদিক থেকে ডান দিকে সোজা এগিয়ে গিয়ে বাঁদিকে মোড় ঘুরবেন, তারপর ডান দিকে ঘুরে সোজা যাবেন। আপনি কার ঠিকানা খুঁজছেন? কত নম্বর? 16 নম্বর। গ্ল্যাডিস ডিকসনকে খুঁজছি। ও, সে তো হেলিংফোর্ড স্টুডিওতে কাজ করে, ক্যান্টিনে। সেখানেই ওকে পাবেন। সে আজ সকালে কাজে আসেনি। গ্ল্যাসিংটন হলে আজ কাজের লোক কম, তাই ডাকতে এসেছি ওকে। হ্যাঁ, তা তো বটে। বাটলারকে তো কাল গুলি করে হত্যা করেছে কেউ, তাই না? এখানে খবর খুব তাড়াতাড়ি ছড়ায়, তাই না? সত্যিই তাই। মিস্টার হ্যাডের সেক্রেটারিও কাল কিভাবে মারা গেছেন শুনেছি। কি যে হচ্ছে চারিদিকে। সেই দিনে আর একটু বেলার দিকে ডিটেকটিভ সার্জেন্ট উইলিয়াম টিলার গ্ল্যাডিসের খোঁজ করতে তার বাড়িতে এলেন। জানা গেল গ্ল্যাডিস বাড়িতে নেই, কয়েকদিনের ছুটি কাটাতে গেছে। কোথায় যাচ্ছে সেটা পৌঁছে ফোন করে জানাবে। শুধু বলে গেছে বিনা পয়সায় বেড়াতে যাবার একটা সুযোগ পেয়ে গেছে। স্টুডিওতে খোঁজ নিতে গিয়ে জানা গেল গ্ল্যাডিস সকালেই ফোন করে জানিয়েছে সে 1 সপ্তাহ কাজে আসতে পারবে না। স্টুডিও মহল থেকে আরও জানা গেল মেরিনার কফির কাপে আর্সেনিক পাওয়া গেছে, তার স্বামী নিজে পরীক্ষা করিয়েছেন। চিফ ইন্সপেক্টর ক্যাডক দেখা করলেন মেরিনার স্বামী জ্যাসন হ্যাডের সঙ্গে। অত্যন্ত বিচলিত দেখাচ্ছিল জ্যাসন হ্যাডকে। আমি যে কফিটা পরীক্ষা করিয়েছি সেটা আমার নিজস্ব অধিকার বলেই করেছি ইন্সপেক্টর। যদি আপনি কফিতে কিছু মেশানো হয়েছে বলে সন্দেহ করে থাকেন, তবে আপনার উচিত ছিল আমাদের সে কথা জানানো। আমরাই ব্যবস্থা নিতাম। সত্যি কথাটা হচ্ছে কি, আমি এক মুহূর্তের জন্য সেরকম কিছু সন্দেহ করিনি। আপনার স্ত্রী বলছিলেন কফিটার স্বাদ অন্যরকম লাগছে, তা সত্ত্বেও সন্দেহ করেননি? ওহ, ওই মেলার পরদিন থেকে আমার স্ত্রী তার প্রতিটি খাদ্য এবং পানীয়তেই বিষ মেশানো আছে বলে সন্দেহ করে চলেছেন। তার কারণ অবশ্য ইতিমধ্যে মেরিনার প্রাণনাশের হুমকি দেওয়া আরও 2টি চিঠি এসেছে। চিঠি দুটি ইন্সপেক্টর দেখলেন। অত্যন্ত শিশুসুলভ হুমকি বলে তার মনে হলো। অবশ্য তার মানে এমন নয় যে এগুলো বিপজ্জনক হতে পারে না। শিশুসুলভ বুদ্ধিবৃত্তি সম্পন্ন কম অপরাধী জীবনে দেখেনি ক্র্যাডক। দীর্ঘশ্বাস ফেললেন জ্যাসন। এলা এইভাবে হঠাৎ মারা গেল, তার উপর আবার গিসিপির এই মর্মান্তিক মৃত্যু। আমার স্ত্রী তো ভয়ে পাগল হয়ে যেতে বসেছে। কবে ওকে এখান থেকে নিয়ে যেতে পারবো ইন্সপেক্টর? ইনকোয়েস্ট তো এখনো বাকি আছে মিস্টার হ্যাড, কিছুই বলা যাচ্ছে না। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু আপনি কি বুঝতে পারছেন মেরিনার প্রাণহানির আশঙ্কা এখনো আছে? আমরা সব রকম সতর্কতামূলক ব্যবস্থা অবশ্যই নেব মিস্টার হ্যাড। এ কথা তো আগেও শুনেছি। মেরিনাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারলেই আমি শান্তি পাব, যত শীঘ্রই সম্ভব। শোবার ঘরে নিজের বিছানায় এলিয়ে পড়েছিল মেরিনা।
ক্লান্তি ও দুশ্চিন্তায় বিবর্ণ দেখাচ্ছে তাকে। স্বামীকে এসে দাঁড়াতে দেখে অবসন্ন গলায় বলল, ক্র্যাডক এসেছিল তাই না? কেন এসেছিল? এলার জন্য? এলা আর গিসিপ্পিকে গুলি করেছে সেটা কি ওরা জানতে পেরেছে? এখনো নয়। সব কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে জেসন। উনি কি বললেন? আমরা কি এখন এখান থেকে চলে যেতে পারবো? উনি কি বুঝতে পারছেন না একজন দিনের পর দিন আমাকে খুন করার জন্য প্রতীক্ষা করছে? এই অবস্থায় আর কতদিন কাটানো যায়? উনি বলেছেন পুলিশ সব রকম ভাবে সতর্ক থাকবে যাতে এরকম ঘটনা আর না ঘটতে পারে। সতর্কতা? এই কথা তো ওরা আগেও বলেছিল। তাতে কি এলা আর গিসিপিকে বাঁচাতে পারলো? আমি আতঙ্কে মরে যাচ্ছি জেসন। আমাকে এখান থেকে নিয়ে যাবার ব্যবস্থা করো প্লিজ। এই মৃত্যুগুলো যে ব্যাপারটাকে অনেক জটিল করে দিয়েছে মেরিনা। এছাড়া পালিয়ে কি বাঁচা যায়? কিন্তু কে আমাকে এতটা ঘৃণা করে যে আমাকে হত্যা করতে চায়? সেটা না জানলে আমি শান্তি পাবো কি করে? প্রথমে আমি ভেবেছিলাম, নিশ্চিন্ত হয়েছিলাম যে এলাই এই কাজ করছে, কিন্তু তুমি এলাকে সন্দেহ করেছিলে। তুমি বুঝতে পারো না যে তোমার প্রেমে পাগলও, আর আমাকে একেবারে সহ্য করতে পারে না। পুরুষ মানুষের দৃষ্টিশক্তি এত কম, কিন্তু এখন এলা মরে যাওয়াতে সেই সন্দেহটাও তো মিথ্যে হয়ে গেল। এত চিন্তা করো না ডার্লিং, আমি তো আছি। আমি তোমাকে আগলে রাখবো চিরদিন। সত্যি সত্যি থাকবে তো জেসন আমার পাশে? নিশ্চয়ই, একেবারে শেষ পর্যন্ত। সে সময়টা যতই কঠিন, যতই তিক্ত হোক না। তুমি কেমন ভাবে কথাটা বললে জেসন? তোমার হাসি মুখ দেখে মনে হচ্ছে একজন ক্রাউন যেন আগে থেকে একটা বিষাদময় পরিণতি দেখে ফেলেছে, যা আর কেউ দেখতে পায়নি। ক্লান্ত অবসাদগ্রস্ত ইন্সপেক্টর পরদিনই দেখা করলেন মিস মার্পেলের সঙ্গে। আরাম করে বসো, বুঝতে পারছি খুব কঠিন সময় যাচ্ছে তোমার। আমি হেরে যেতে ভালোবাসি না আন্টি। 24 ঘন্টার মধ্যে একটা খুন হয়ে গেল। আমার কাজের পক্ষে নিজেকে খুবই অনুপযুক্ত বলে মনে হচ্ছে। যথোপযুক্ত সান্ত্বনা বাক্য শুনিয়ে একটা কড়া হুইস্কি পান করিয়ে ক্যাডককে একটু চাঙ্গা করে তুললেন জেন মার্পেল। তারপর জিজ্ঞাসা করলেন, নাও এবার সব কথা বলো তো আমাকে, মানে যতটা বলার অধিকার আছে তোমার। আমার মনে হয় আমি যা বলবো তার সবটাই আপনি জানেন। এছাড়া আমার না জানা কিছু তথ্য নিশ্চয়ই আপনার আস্তিনে লুকোনো আছে। আচ্ছা, আপনার ওই দেহরক্ষী মহিলা মিস নাইট তো খুনি হতে পারে? সে কি, ও কেন খুন করতে যাবে? কেননা ওরই খুন করার সম্ভাবনা সব থেকে কম। বাস্তবে ওরকম হয় না ইন্সপেক্টর। সব সময় সেই খুন করে যার পক্ষে খুন করার সম্ভাবনা সব থেকে বেশি। এই কথাটাই তো আমি বারবার বলছি। এসব ক্ষেত্রে সন্দেহের তালিকায় প্রথমেই থাকে স্বামী অথবা স্ত্রী, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই খুনি প্রতিপন্ন হয়। জ্যাসন হ্যাড, কিন্তু সে তো মেরিনাকে প্রায় পুজো করে। কথাটা আমি বৃহত্তর অর্থে বলেছি। মিসেস বেডকককে হত্যা করে তার স্বামী কোনো দিক থেকেই লাভবান হতে পারে না, এটা আমরা জেনেছি। এবার যখন মনে হচ্ছে হত্যাকারীর আসল উদ্দেশ্য ছিল মেরিনা, তখন স্বভাবত জ্যাসন হেডের দিকে সন্দেহের কাঁটাটা ঘুরে যাবে। আমিও তোমার সঙ্গে সহমত যে জ্যাসন তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে। এছাড়া সে নিজে একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত মানুষ। অর্থের প্রয়োজনে কাউকে খুন করার দরকার তো তার নেই।
স্ত্রীর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তাকে খুন করার দরকার কি? চিত্র তারকাদের সমাজে বিবাহ বিচ্ছেদ ব্যাপারটা তো একেবারেই রোজকার ঘটনার মতো স্বাভাবিক। ক্যাডকের কাছ থেকে মার্গেট বেটসের কথা শুনে ব্যথিত হলেন মিস মার্পল। তিনি জানেন শিশু মনকে কোনো ঘটনা প্রচণ্ডভাবে নাড়া দেয়, তবে তা সে সারা জীবন চেষ্টা করেও ভুলতে পারে না। মিস মার্পল এবারই মেলার দিনে ঘটনার খুঁটিনাটি বিবরণ নতুন করে জানতে চাইলেন। সেদিন যেসব ছবি তোলা হয়েছিল তার মধ্যে থেকে একটি ছবি মিস মার্পলকে দেখালেন ক্যাডক। ছবিতে দেখা যাচ্ছে মেরিনা গ্রেগের একটু পিছনে দাঁড়িয়ে আছেন জ্যাসন। একটু তফাতে আর্থার বেডকককে দেখা যাচ্ছে সলজ্জভাবে মুখে হাত দিয়ে আছেন। তার স্ত্রী মেরিনার হাত ধরে তার মুখের দিকে চেয়ে কথা বলছেন, কিন্তু মেরিনা তার মাথার পিছনের দিকে তাকিয়ে আছেন, মিসেস বেডককের মুখের দিকে নয়। আর মেরিনার মুখের ভাব হয়ে উঠেছে অনির্বচনীয়। মেরিনার মুখের ভাবের এই অভিব্যক্তির কথাই আমি শুনেছিলাম ডলি ব্যান্টিং এর কাছ থেকে। রিপোর্টার ভদ্রলোকও তোমাকে বলেছিলেন শুনেছি। হ্যাঁ, উনি বলেছিলেন। মনে হয় মেরিনা যেন একটা শক পেয়েছিলেন। আচ্ছা, সেদিন মিসেস বেডকক মেরিনার সঙ্গে যেসব কথা বলছিলেন সে সম্বন্ধে আশেপাশের লোকেরা তোমাকে ঠিক কি কি বলেছিল? মোটামুটি সবাই একই কথা বলেছিলেন। মিসেস ব্র্যান্টি বলেছেন, মিসেস বেডকক বলছিলেন তিনি নাকি শৈশব মেরিনার ফ্যান। একবার মেরিনাকে দেখার জন্য চিকেন পক্স নিয়ে বিছানা থেকে উঠে চলে গিয়েছিলেন। জ্যাসন হেড ওই ধরনেরই কথা বলছিলেন, তবে অসুখটা বলেছিলেন ইনফ্লুয়েঞ্জা। আর্থার বেডককও বলেছিলেন তার স্ত্রী তাকে ওই ঘটনার কথা বেশ কয়েকবার বলেছেন। সে প্রায় 10-12 বছর আগেকার ঘটনা। এবার ইচ্ছে করে পানীয়ের পাত্রটি ফেলে দেবার ঘটনা নিয়ে ভাবা দরকার। কেন তিনি নতুন জামাটা নষ্ট করেছিলেন? কে? মিসেস বেডকক? হ্যাঁ, ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। যদি না... আরে তাই তো, কি বোকা আমি! ব্যাপারটা অন্য দিক থেকে ভাবিনি। সেই দিকটার দিকে আর একটু আলো ফেলতে হবে। আচ্ছা আন্টি, আপনি তো প্রায় সব ঘটনারই অতীতের কোনো না কোনো ঘটনার সঙ্গে মিল দেখতে পান। এখানে কি সেরকম কিছু পাচ্ছেন? ওই যে ল্যারিস্টনদের পার্লার মেড ছিল যে মেয়েটা, তার কথা মনে পড়ছে। টেলিফোন রিসিভ করা তারই কাজের মধ্যে পড়ত, কিন্তু সে প্রায় সময় যা শুনতো তা ঠিকঠাক লিখে রাখতে পারত না। এসব ভুল সংবাদ নিয়ে বহু অনর্থ ঘটেছে ওদের পরিবারে। ও, আমি সময় মতো মেয়েটিকে নিরাপদ বোর্নমাউথে পাঠিয়ে দিতে পেরেছি। মেয়েটি? কোন মেয়েটি? ওই যে গ্ল্যাডিস নামের মেয়েটি যে গিসিপির কাছে গিয়েছিল সেদিন। আপনি ওকে বোর্নমাউথে পাঠিয়েছেন কেন? আমি ওর সঙ্গে দেখা করে কিছু টাকা দিয়েছিলাম আর বলেছিলাম এখনই কদিন ছুটি নিয়ে চলে যেতে। এটা কেন করতে গেলেন আন্টি? কেননা আমি চাইনি ওই মেয়েটিও খুন হোক। দুদিন পরে মিস মার্পেলকে ব্রেকফাস্ট দিতে এসে মিস নাইট জানালেন তার এক পরিচিত ভদ্রমহিলা শীতটা একটি বিলাসবহুল হোটেলে কাটাবেন। তিনি সঙ্গিনী হিসেবে মিস নাইটকে চেয়ে চিঠি লিখেছেন। যেতে পারলে মিস নাইট যে খুব খুশি হতেন তা বোঝাই যাচ্ছে, কিন্তু মিস মার্পেলের ভাইপোকে কথা দিয়েছেন মিস নাইট যে তিনি এখানেই বরাবরের মতো থাকবেন, কাজে এই প্রস্তাবটা তার পক্ষে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ব্যাপারটা নিয়ে ভাবতে বসলেন মিস মার্পল। তিনি এখনো সেরকম স্থবির হননি এবং হতেও চান না যে মিস নাইটের পরিচর্যা ছাড়া তার চলবে না। এই অতিরিক্ত পরিচর্যা তাকে ক্লান্ত করে তুলেছে। ডক্টর হেডেককে ডেকে পাঠালেন মিস মার্পল। তাঁর বক্তব্য, বয়সের পক্ষে যথেষ্ট সুস্থই আছেন জেন মার্পল, তবু একা একটা বাড়িতে থাকা উচিত নয়। মিস নাইটকে পছন্দ না হয় অন্য কাউকে নিয়োগ করলেই হলো। অল্প কয়েকটি কথা বলার পরেই বিদায় নিলেন ডাক্তার। সময় নেই, প্রচুর জার্মান মেসেসের রোগী আছে তার হাতে। ডাক্তারের এই শেষ কথাটা কেমন একটা নাড়া দিল মিস মার্পলকে।
জার্মান মিসে? অত্যন্ত ছোঁয়াচে রোগ ওটা। বাইরে চেরির ভ্যাকুয়াম ক্লিনারের শব্দ শোনা গেল। এক মুহূর্ত কি ভেবে নিয়ে তাকে ভেতরে ডাকলেন মিস মার্পল। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমি খুব অসহায় বোধ করছি চেরি, খুব বুড়ো আর খুব অসহায়। এসব চিন্তা করবেন না, আপনি মোটেই দুর্বল বা অসহায় নন। আমাদের ওখানকার সবাই জানে আপনি কত অসাধারণ সব সমস্যার সমাধান করেছেন। তারা কেউ আপনাকে অসহায় ভাবে না। ওইসব চিন্তা আপনার মাথায় ঢুকিয়েছে ওই মহিলাটি। মহিলা? ওই যে আপনার মিস নাইট, সর্বক্ষণ এত পুতুপুতু করে আপনাকে নিয়ে যে মনে হয় আপনি একেবারেই অথর্ব। ওকে একেবারে পাত্তা দেবেন না তো। ভদ্রমহিলা খুবই সহৃদয় চেরি। অতিরিক্ত যত্ন বেড়ালকেও মেরে ফেলে ম্যাডাম। কেউ আপনার উপর জোর করে দয়া চাপিয়ে দিলে সেটা আপনার মোটেই ভালো লাগার কথা নয়। কি করা যাবে চেরি, আমাদের প্রত্যেককেই নিজের নিজের সমস্যার সঙ্গে সমঝোতা করে চালিয়ে নিতে হয়। তা অবশ্য খুবই সত্যি কথা। এই যে আমার প্রতিবেশিনী মিসেস হার্টওয়েল, ওর পাশাপাশি বেশি দিন থাকতে হলে কবে যে একটা দুর্ঘটনা ঘটে যাবে। সব সময় পরচর্চা আর অভিযোগ নিয়েই আছে। গতকাল তো আমার জিমের সাথে খুব একচোট ঝগড়া হয়ে গেল ওনার। কি না, আমরা একটু জোরে মিউজিক চালিয়েছিলাম। তোমাদের কি মিউজিকটা চালাতেই হবে? জিম ওটা পছন্দ করে যে, ও বলে ভলিউমটা পুরো না বাড়িয়ে দিলে টোনটা ঠিক মতো পাওয়া যায় না। আসলে আমাদের বাড়িগুলো একটা অন্যটার সাথে পাতলা দেওয়াল দিয়ে জোড়া। এমনিতে ছোটর উপর সুন্দর বাড়ি হলেও ওখানে নিজের ব্যক্তিত্বকে ঠিকমতো প্রকাশ করা যায় না, এটাই অসুবিধে। প্রকাশ করার মতো প্রচুর ব্যক্তিত্ব তোমার কাছে, তাই না চেরি? সস্নেহে বললেন জেন মার্পল। খুশির সঙ্গে লজ্জা মিশল চেরির মুখে। হাতের ট্রেটা নামিয়ে রেখে এগিয়ে গেল। একটা কথা বলবো ম্যাডাম, আপনি শুনে যদি বলেন প্রশ্নই ওঠে না, আমি কিচ্ছু মনে করব না। তুমি কি আমাকে কিছু করতে বলছো? ঠিক তা নয়, ওই যে আপনার রান্নাবাড়ির ওপরে যে ঘরগুলো আছে, আজকাল আর ওগুলো ব্যবহার হয় না, তাই না? না, আগে তো আপনার মালি তার স্ত্রীকে নিয়ে থাকতেন শুনেছি। আমি ভাবছিলাম, মানে আমি আর জিম ভাবছিলাম যদি আমরা ওখানে এসে থাকতে পারি। সে কি, তোমরা ওই নতুন সুন্দর বাড়িটা ছেড়ে দেবে? আমরা দুজনেই বিরক্ত হয়ে গেছি। ওখানকার গ্যাজেটগুলো আমরা পছন্দ করি, কিন্তু সে তো যে কোনো জায়গায় গিয়ে হায়ার পারচেজে কিনে নেওয়া যায়। এখানে ঘরগুলো কত বড়। যে মনের সুখে একটা ঘর শুধু যন্ত্রপাতি রাখার জন্য ব্যবহার করতে পারবে। ওখানে যদি আমরা মিউজিক বাজাই, আপনি এখান থেকে শুনতেই পাবেন না। তুমি কি এ ব্যাপারে সিরিয়াস চেরি? নিশ্চয়ই, জিম আর আমি এ নিয়ে অনেক আলোচনা করেছি। জিম আপনার জলের কল সারানো বা কাঠের কাজ ইত্যাদি করে দিতে পারবে, আর আমি আপনার দেখাশোনা করব। ঘরের কাজ সত্যি যত্ন নিয়ে করব, দেখবেন। আর ওই মিস নাইটের থেকে আমি অনেক ভালো রান্না করি, জানেন। এই প্রাণ শক্তিতে ভরপুর তরুণীটির আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে খুব ভালো লাগলো মিস মার্পেলের। ঠিক আছে চেরি, আমি ভেবে দেখব। আমি অবশ্য মিস নাইটের ক্ষতি করতে চাই না ম্যাডাম। না, উনি আরেকটা মনের মতো কাজ পেয়েছেন। আমার অনুমতি পেলেই উনি সেখানে যেতে পারেন। আমি এখন আসি ম্যাডাম। আর্থার বেডককের কথাটা শুনতে গিয়ে আজ আসতে অনেক দেরি হয়ে গেছে। আর্থার বেডকক? কি হয়েছে তার? আপনি শোনেননি? তাকে যে পুলিশ স্টেশনে নিয়ে গেছে, সেই নাকি মেরিনা গ্রেগের প্রথম স্বামী। বলো কি চেরি? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে কেরিয়ার শুরু করার আগে আর্থারের সঙ্গে বিয়ে হয়েছিল মেরিনার। 1-1.5 বছর টিকেও ছিল বিয়েটা। তারপরেই মেরিনা একটা ফিল্ম অ্যাওয়ার্ড পান। আর্থার তার জীবন থেকে মুছেই যায়।
ইংল্যান্ডে এসে পদবিটা পাল্টে নিয়েছে আর্থার, তবে পুরনো রিয়েল এস্টেটের ব্যবসাতেই লেগে আছে। পুলিশ এখন তাকেই সন্দেহ করছে। না না না, এটা এটা হতে দেওয়া যায় না। চেরি, ট্রেটা নিয়ে যাও আর মিস নাইটকে ডেকে আনো। বিছানা থেকে উঠে পোশাক পাল্টে নিলেন মিস মার্পল। মেডিকেল বুকটা নামিয়ে এনে ঠিক একটা জিনিস দেখে নিলেন। একটা সন্দেহ দানা বাঁধছে মনে। শুধু যদি কারো সমর্থন পাওয়া যেত। হঠাৎ ভাইকারের কথা মনে পড়ল। তিনিও তো সেদিন অকুস্থলে উপস্থিত ছিলেন। যদি ভাগ্যক্রমে তার কিছু মনে থাকে। টেলিফোন খুলে ভাইকারের সঙ্গে যোগাযোগ করলেন মিস মার্পল। সৌভাগ্যক্রমে তিনি মনে করতে পারলেন মিসেস বেডকককে। মেরিনাকে তার কি ধরনের অসুস্থতার কথা বলছিলেন। জার্মান মিসেসের কথা বলছিলেন মিসেস বেডকক। নিজের কানে শুনেছেন ভাইকার। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মিস নাইটের আপত্তি অগ্রাহ্য করে ট্যাক্সি ডেকে বেরিয়ে গেলেন তিনি। গসিংটন হলে পৌঁছে জ্যাসন হ্যাডের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন মিস মার্পল। গিসিপির জায়গায় যে নতুন বয়স্ক শীর্ণ বাটলারটি নিযুক্ত হয়েছে সে জানালো, মিস্টার হ্যাড অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সঙ্গে দেখা করেন না ম্যাডাম, বিশেষত আজ। আজ অ্যাপয়েন্টমেন্ট করা নেই, কিন্তু আমি অপেক্ষা করব। এগিয়ে গিয়ে একটা সোফায় বসলেন তিনি। অসহায়ভাবে বাটলারটি বলল, আজ সকালে ওর সঙ্গে দেখা করাটা একেবারেই অসম্ভব ম্যাডাম। সেক্ষেত্রে আমি বিকেল পর্যন্ত বসে থাকব। ঘাবড়ে গিয়ে আর একজন তরুণকে ডেকে নিয়ে এলো সে। মিস মার্পল জানলেন এ হচ্ছে জ্যাসন হেডের সেক্রেটারি হেইলি সেটন। আরে, আমি আপনাকে আগে দেখেছি। আপনি বেনহেম ক্লোজে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করছিলেন না? হ্যাঁ, আপনি অবশ্য ঠিক পথটা বলে দিতে পারেননি, সম্পূর্ণ উল্টো দিকে পাঠিয়ে দিয়েছিলেন। আরে তাই নাকি? আসলে এত রকম ক্লোজ এখানে। আচ্ছা, আমি কি মিস্টার হ্যাডের সঙ্গে দেখা করতে পারি? আমি অপেক্ষা করতে রাজি আছি। আপনি বরং আমাকে বলুন আপনার প্রয়োজনের কথাটা। যারা হ্যাডের সঙ্গে দেখা করতে আসেন আমার সঙ্গেই প্রথমে তাদের দেখা করতে হয়। আমি ওনার সঙ্গেই দেখা করব। তার জন্য যতক্ষণ অপেক্ষা করতে হয় করব। অগত্যা ডক্টর গিলক্রিস্টকে ডেকে নিয়ে গেলেন প্রেস্টন। ডাক্তার জানালেন ডক্টর হেডককের কাছ থেকে মিস মার্পেলের কথা শুনেছেন তিনি। মিস মার্পল জ্যাসন হেডের সঙ্গে দেখা না করে এখান থেকে যাবেন না শুনে তিনি বললেন, জ্যাসন হেড যে আজ কারোর সঙ্গে দেখা করবেন না তার একটা কারণ আছে মিস মার্পল। তার স্ত্রী কাল ঘুমের মধ্যে মারা গেছেন। মারা গেছেন? কিভাবে? বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে। আমরা এখনই প্রেসকে খবরটা দিতে চাই না, কাজে আপনাকে অনুরোধ করছি কথাটা কাউকে বলবেন না। নিশ্চয়ই। আচ্ছা, এটা কি একটা দুর্ঘটনা? আমার তাই মনে হয়। কেন? আত্মহত্যাও তো হতে পারে। হতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা কম। অন্য কেউ ওর উপর প্রয়োগও তো করতে পারে। এর সম্ভাবনা যে একেবারেই নেই আমি বিশ্বাস করি, সেটা প্রমাণ করা অসম্ভব। আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু ডক্টর, আমাকে যে এক্ষুনি মিস্টার হ্যাডের সঙ্গে দেখা করতেই হবে। আচ্ছা বেশ, এখানে অপেক্ষা করুন। গিলক্রিস্ট ঘরে ঢুকতে মুখ তুলে চাইলেন জ্যাসন হ্যাড। নিচে একজন বৃদ্ধ মহিলা বসে আছেন। তিনি আপনার সঙ্গে দেখা না করে এখান থেকে যাবেন না। মনে হয় বিশেষ জরুরি কোনো কারণ আছে। আমার মনে হয় ওর সঙ্গে দেখা করাই ভালো। ঠিক আছে, পাঠিয়ে দিন এখানে। কিছুতেই আর কিছু এসে যায় না আমার। রোগা চেহারার বৃদ্ধটিকে এগিয়ে আসতে দেখে উঠে দাঁড়ালেন জ্যাসন। আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন? কি করতে পারি আপনার জন্য বলুন? আপনার স্ত্রীর মৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত হয়েছে আমি। এই সময় আপনাকে বিরক্ত করার কোনো অধিকার নেই আমার, কিন্তু কয়েকটা বিষয় পরিষ্কার না করে নিলে একজন নিরপরাধী অহেতুক শাস্তি পাবে। তাই এভাবে আসতে বাধ্য হলাম।
নিরপরাধী? কার কথা বলছেন? আর্থার বেডকক। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। কি আশ্চর্য! সে তো আমার স্ত্রীকে চেনেই না, তার কাছেও আসেনি সেদিন। সে আপনার স্ত্রীকে চেনে মিস্টার হ্যান্ড। আপনার স্ত্রীর প্রথম স্বামী ছিল এই আর্থার বেডকক, কিন্তু তার নাম তো ছিল আর্থার বিডল। ইংল্যান্ডে এসে নামটা পাল্টে নিয়েছে সে। আমি আপনাকে কাল্পনিক গল্প শোনাচ্ছি না, এটাই বাস্তব সত্য। খুবই আশ্চর্যজনক ঘটনা। তা আমি সেজন্য কি করতে পারি? সেদিন মেরিনা কোথায় দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা একটু দেখতে চাই। নিশ্চয়ই, আমার সঙ্গে আসুন। জ্যাসন দেখালেন কোথায় দাঁড়িয়েছিলেন মেরিনা। সেখানে দাঁড়িয়ে চারিদিক ভালো করে দেখলেন মিস মার্পল। সিঁড়ির ঠিক উপরেই আছে হাস্যমুখী মেরি ও শিশু যিশুর একটি প্রাণোচ্ছল ছবি। ধর্মীয় ছবি, কিন্তু একটা সুখী মা আর তার সন্তানের ছবিও বটে, তাই না মিস্টার হ্যান্ড? হ্যাঁ, এখন আমার কাছে পুরো ব্যাপারটা সরল এবং পরিষ্কার হয়ে গেছে। আপনার কাছেও নিশ্চয়ই আর কিছু অস্পষ্ট নেই? নিচে পায়ের শব্দ, গলার আওয়াজ শোনা গেল। ইন্সপেক্টর ক্র্যাডক এসে যোগ দিলেন তাদের সঙ্গে। মিস মার্পেলকে এখানে দেখে অবাক হয়ে গেলেন তিনি। সিঁড়ির উপর দাঁড়িয়েই সেদিনের ঘটনার প্রেক্ষাপট, মেরিনার চেহারায় লেডি শ্যালেটের মতো ধ্বংস নেমে আসার ইঙ্গিত ইত্যাদি কথা হলো। একটা নতুন কথা বললেন মিস মার্পল। তিনি বুঝেছেন ধস্ত নেমে আসছিল সেদিন মেরিনার উপর না, মিসেস বেডককের উপর, আর তার বীজ লুকিয়েছিল মিসেস বেডককের একটি কথার উপর। সেই কথা তো আমরা সবাই শুনেছি, তার অসুস্থতা সত্ত্বেও কিভাবে মেরিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু তার অসুখটা ছিল জার্মান মেসেস। এই রোগটা অত্যন্ত ছোঁয়াচে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের পক্ষে মারাত্মক। আর সেই সময় মেরিনা গর্ভবতী ছিলেন, তাই না মিস্টার হ্যান্ড? হ্যাঁ, চিকিৎসক ওকে বলেছিলেন গর্ভাবস্থায় ওই রোগ হওয়ার জন্যই তার সন্তান সুস্থ স্বাভাবিক হয়ে জন্মাতে পারেনি। এটা মেরিনা কখনো ভুলতে পারেনি। অবশ্য সে জানত না ওই অসুখের সংক্রমণটা কার কাছ থেকে এসেছিল। তাই জানতে পেরেই এতদিনের রুদ্ধ বেদনা ক্রোধের আকার নিল। মিস বেডকককে শাস্তি দিতে চেয়েছিলেন মেরিনা। তার গ্লাসটা হাতের ধাক্কায় ফেলে দিয়ে নিজের বিষ মেশানো গ্লাসটি তুলে দিলেন মিস বেডককের হাতে। মেরিনার সঙ্গেই থাকত ওই ওষুধ, প্রায়ই নিজের পানীয়ে মিশিয়ে নিত সে, তাই ব্যাপারটা কেউ লক্ষ্য করে দেখেনি। মেরিনাই যে ইচ্ছাকৃতভাবে গ্লাসটা ফেলে দিয়েছিল সেটা দেখেছিল গ্ল্যাডিস এবং সম্ভবত এলা। গ্ল্যাডিসের কাছ থেকে খবর পেয়ে গিসিপ্পি এবং এরা দুজনেই মেরিনাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। অবশ্য এলা শুধু ভয় দেখিয়েছিল টেলিফোন মারফত, গিসিপ্পি চেয়েছিল টাকা। প্রথম দফায় টাকাটা সে লন্ডনে ব্যাংকে রেখেও এসেছিল, কাজেই তাদের সরাতে না পারলে মেরিনার বিপদ কাটছিল না। তাই আরও 2টি হত্যা করল মেরিনা, আর নিজেই নিজের কফিতে বিষ মিশিয়ে ভুয়ো চিঠি দেখিয়ে নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখার চেষ্টা করতে লাগলো। এটা আপনি বুঝতে পেরেছিলেন, তাই না মিস্টার হ্যান্ড? আর্থার বেডকককে কি চিনেছিলেন আপনার স্ত্রী? মনে হয় না। তাহলে আমাকে নিশ্চয়ই বলতো। জ্যাসনের সঙ্গে মেরিনাকে দেখতে এলেন মিস মার্পল। দুগ্ধ ধবল বিছানায় শুয়ে থাকা মেরিনাকে দেখাচ্ছে পরীর দেশের মেয়ের মতো। বিছানার কাছে হাঁটু গেড়ে বসলেন জ্যাসন, ভাঙা গলায় বললেন, এটাই কি ভালো হলো না মিস মার্পল? অনেক কষ্ট পেয়েছে জীবনে, মৃত্যুতে অন্তত শান্তি পেল। সেই শান্তি হয়তো আপনিই এনে দিয়েছেন, তাই না? আপনি তাকে এত ভালোবাসতেন, এত সুন্দর, এত ভালো ছিল মেরিনা।
অথচ সবাই ওকে কেবল কষ্ট দিয়েছে, কেউ ওর মনের কথা বোঝেনি। আগাথা ক্রিস্টির দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড উপন্যাসটি শেষ হলো। কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন। আর কি শুনতে চান তাও জানার আগ্রহ রইল। তাহলে এখন আসি।